এক নিঝুম অন্ধকারময় রাত্রি, ট্রেন মিস, রাস্তার নির্জনতা আর রাতের শীতল হাওয়া সবকিছু মিলে তৈরি এক ভয়ঙ্কর পরিস্থিতি। নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও একবার হাজির হয়েছি গল্পতরণী নিয়ে। তবে বন্ধুরা, একটু বেশি সময় বিরতি নেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা বন্ধুরা, আপনারা কি কখনো এক গভীর রাতে নির্জন পথে একা চলেছেন? সেই পথ যেখানে বাতাসের শীতল স্পর্শে গায়ে কাঁটা দিয়ে ওঠে, যেখানে চারপাশের নীরবতায় যেন চাপা ফিসফিসানি লুকিয়ে থাকে। আজ আপনাদের শোনাতে চলেছি এমনই এক অভিজ্ঞতার গল্প, যেখানে গ্রামাঞ্চলের নির্জনতা, শ্মশানের অমাবস্যা আর এক অশরীরীর স্পর্শ একটি যুবকের জীবনের ভয়াবহ স্মৃতি হয়ে রয়ে গেছে। গল্পটি বাস্তব না কল্পনা তা আপনারাই বিচার করবেন। শুধু এটুকুই বলি, এই গল্প যা আপনাদের শীতল রাতের ঘুম কেড়ে নেবে। তাই আলো নিভিয়ে, কানে হেডফোন লাগিয়ে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আজকের এই গল্পখানি। গল্পতরণীর উপস্থাপনায় দর্শন সাহুর কলমে আজকের গল্প থাবা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে। তার উপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলা ঠেলি, গুঁতো গুঁতি, এই সব কিছু এড়ানোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি। তবে এতটা যে রাত হয়ে যাবে ভাবতেই পারিনি। হয়তো অতটাও অবাক হতাম না যদি না ওই দীর্ঘ পথ বাসের মধ্যে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তবে যাই হোক, গৌরীপুর মোড় থেকে নেমে মিনিট 30-এর সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম আর একটা বিরাট নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গায়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটা হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো ওই পথটাই সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তারই একটা ছুটে গেছে আমার গায়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে একটা ছোট্ট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার ওপরের দেওয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, এখানে সাইকেল জমা রাখা হয়। আসলে এটা বুড়ো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম, লেখাপড়া ইত্যাদির তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায়, তারা প্রায় সকলেই এখানে তাদের সাইকেল আর মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, ওই ধরুন সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল প্রতি 10 টাকা। এমনি সময় বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরো শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব যে। তারপর আরো কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। খুড়তুতো এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি, বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়ে পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে একটা কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে
দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। এ তো দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেক দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিক হালকা হলো। বুড়ো পরেশ সেন হ্যারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ওহ, তুমি? তা এত রাত অবধি কোথায় থাকো বাবু? আমি তেমন কিছু না বলে শুধু একটা হ্যাঁ হুঁ দিয়ে তার পিছু পিছু ঘরে এসে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, পায়ে একজোড়া ছাল ওঠা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসে সাইকেলে চড়ে বসলাম, আর সঙ্গে সঙ্গে বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতে 10 জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাঁজতে শুরু করে দিয়েছে। শিশুকালে পড়া সেই লাইনটাও মনে মনে আওড়ে উঠলাম, উফ আহ কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান। তা প্রায় 15-20 মিনিট। সেভাবে যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন আমি অনুভব করলাম। ঠান্ডাটা বোধ হয় এবার একটু বেশি হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা বাড়িঘর আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপি সারে কি সব ফন্দি এঁটে চলেছে। শির দাঁড়া বেয়ে ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো আর টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পেছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কেতরে কেতরে সেটাকে টেনে নিয়ে চলেছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে বলে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো পা দুটো কেঁপে চলেছে, আর গলাটা যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। 2-3 বার ঢোক গিলে টিমটিমি টর্চের আলোয় চারপাশটা দেখলাম। তারপর ভয়ার্থ কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কে? কি চাও তুমি? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটখাটো কোনো শব্দ কানে এসে পৌঁছালো না। আমি তখন সাইকেলটা 2 হাতে চেপে ধরে আবার একবার চিৎকার করে উঠলাম, কে তুমি? কি চাও? কি চাও কি আমার কাছে? কয়েক সেকেন্ড এরকম কোনো সাড়া নেই। তারপর হঠাৎ অমাবস্যার ঘন কালো অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে মৃদু ফাঁকা আর ভয়ানক ভাঙা ভাঙা স্বরে বলে উঠল, আমি কে? কি হবে তা জেনে? সাইকেলটা চালাও, দ্রুত চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথায় তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা
কেমন যেন গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড। সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল। এই যা, হঠাৎই আমার বাম কাঁধের ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেছে। হঠাৎ দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি। সাইকেলটা থামাবার জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা, ঘর বাড়ি পুড়ে সাইকেল এগিয়ে যেতে থাকলো। এক সময় সাইকেলটা 3 মাথার রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম, আরে এই তো সেই রাস্তা, আরে এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বাম হাতি রাস্তাটায় নামলেই আর 10-15 মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, আর তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছোটবেলা থেকে শুনে এসেছি। গাঁয়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারা রাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে নাকি ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতর যা খাবার দাবার ফলমূল সবই নাকি আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল রটনাগুলোকে এতটুকু পাত্তাও দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা, বিশ্বাস অবিশ্বাস, এসবের মাঝে যে সুদৃঢ় প্রাচীরটা ছিল, যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন কেমন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়ছে ওই বড় বড় বট, অশ্বত্থ, শ্যাওড়া, এই সকল গাছের চূড়োগুলোতে। কি বিভৎস, গা ছমছমে সে পরিবেশ। কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটাকে যেন সাজিয়ে গুজিয়ে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি বাবা। পেছনের অশরীরটা কোথায় চলেছে? আমার সাথে সাথে কি বাড়ি অবধি যাবে না কি, কে জানে। এইসব ভাবতে ভাবতে হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুড়হুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা ওই অশরীরীটাই মনে হচ্ছে হবে। তারপরে হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধহয় গাছের ডালপালাগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠ ঘাট সব কাঁপতে শুরু করলো, আর ওই ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর আমার এতটুকু সামর্থ্যও ছিল না। তবু বহু কষ্টে কোনো রকমে উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ
হাত পা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মিলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। অবশেষে রাত ফুরালো। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দু মাত্র নেই। শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। কিন্তু বাইরে বেরিয়ে সাইকেলের দিকটা দেখলাম, সাইকেলের কিন্তু কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগটা ধরিয়ে দিল, বলল বাজারে যা। আমিও কি করব, তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাট বসে কিন্তু ওই সীতাগঞ্জ মোড়ে। সেখানেই চলেছি, সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না। মাথাটা আমার ভার হয়ে আসতে লাগলো। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস, আর শ্মশানের ওই লোহার চুল্লিটা যেন আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। গল্পটা তো এখানেই শেষ করলাম, কিন্তু গল্পের শেষে যেন বাস্তব আর কল্পনার সীমানা মুছে যায়। এক রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো কি সত্যিই ছিল, নাকি তা কোনো বিভ্রম? শ্মশানের ওই ভৌতিক রাত্রি, অশরীরীর উপস্থিতি এবং চরম ভয়ঙ্কর অভিজ্ঞতা সবকিছুই যুবকের জীবনে এক দাগ কেটে যায়। তবে যাই হোক, সেই সাইকেলের বাঁকানো অংশ আর তার শরীরের কাঁপুনি, এগুলো কিন্তু অন্যরকম সত্যের ইঙ্গিত দেয়। হয়তো আমরা যা দেখি তার বাইরেও লুকিয়ে থাকে আরো কিছু। এই গল্প কিন্তু আমাদেরকে মনে করিয়ে দেয়, অন্ধকারের গহীন রহস্যকে আমাদের পুরোপুরি বোঝা সম্ভব নয়। তাই বন্ধুরা, এই রহস্যময় কাহিনী আপনাদের ভাবনার জায়গায় ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আজকের মতো বিদায় নিচ্ছি, তবে কথা দিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী গল্পে। ততক্ষণের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।